ঢাকা কলেজ রসায়ন বিভাগের এমএসসির শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। মাস্টার্সের আমাদের যে কোর্সগুলো রয়েছে, মাস্টার্সের কোর্সগুলোর মধ্যে আমাদের একটা কোর্স হচ্ছে স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমরা লিখেছি দেখো এমসি 7547 যে কোর্সটা, কেমিক্যাল স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। মেইনলি হচ্ছে আমরা 4th ইয়ারে, এখন 3rd ইয়ারেও আছে, যে স্পেকট্রোস্কোপি পড়েছি সেগুলোর রিভিউ এবং হচ্ছে এইগুলোর হচ্ছে অ্যাপ্লিকেশনটা বেশি আর কি। ঠিক আছে, তাহলে স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে কোর্সের নাম 7547 যে কোর্সটা সেটা। আর এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 7টা। ইলেকট্রনিক অ্যান্ড আয়ার স্পেকট্রোস্কোপি, রামান, আইএনএমআর, ইএসআর, মাস, মসবার এবং হচ্ছে সবগুলোকে মিলিয়ে কম্বিনেশন অফ স্পেকট্রোস্কোপিক মেথড, সবগুলোকে কম্বাইন করে কিছু সমস্যার সমাধান করতে হয় সেগুলো। আমরা শুরুতে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার যেটা বলা আছে রিভিউ অফ ইলেকট্রনিক অ্যান্ড আয়ার স্পেকট্রোস্কোপি যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে একদম পরিচিত একটা টপিক এবং এটা পড়তেও ভালো লাগে। এটা হচ্ছে উডওয়ার্ড হফম্যান রুলস ফর ক্যালকুলেটিং ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, ল্যামডা ম্যাক্স নির্ণয়ের জন্য উডওয়ার্ড হফম্যান রুল বা ওয়ার্ড-ফাইজার রুল, এটা হচ্ছে আমরা এখন পড়ব। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স কোনো একটি যৌগ যদি দেওয়া হয় আমাদেরকে, সেই যৌগটা কততে হচ্ছে আমাদের পিক দিবে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে, সেটা বের করার জন্য কিছু নিয়ম আছে। সেটা যন্ত্রের মাধ্যমে বের করা যায়, সেটা হচ্ছে আবার আমরা হচ্ছে স্ট্রাকচার দেখে সেখান থেকে আমরা হচ্ছে একটা ক্যালকুলেট করতে পারি। সেই ক্যালকুলেশনের কিছু নিয়মকানুন বলা আছে, উডওয়ার্ড হফম্যান রুল নামে পরিচিত। উডওয়ার্ড হফম্যান রুল ফর ক্যালকুলেটিং ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, মানে আমাদের যে ইউভি বর্ণালী আমরা পড়েছি 4th ইয়ারে বা 3rd ইয়ারে, সেই ইউভি বর্ণালীর মধ্যে ল্যামডা ম্যাক্স মানে কততে সে পিক দেয়, ইউভিতে সে হচ্ছে একটা পিক দেয়, সেইটা হচ্ছে ল্যামডা ম্যাক্স বলা হয়। সেটা কত হবে আর কি, তো সেটা বের করার জন্য মানে ক্যালকুলেট কোনো একটি যৌগ দেওয়া হবে, তোমাকে একটা যৌগ দেওয়া হলো, সেই যৌগটার মধ্যে কত ইউভি আসতে পারে আর কি। ঠিক আছে, মানে ইউভিতে কততে সে হচ্ছে স্পেকট্রা দিতে পারে, বর্ণালী দিতে পারে, মানে পিক দিতে পারে, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের ছোট ছোট কিছু বিষয় আগে জানা দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে দেখো, এটাকে বলা হয় হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড। হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড, এটা হচ্ছে এরকম। এটাই হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড। কনজুগেশন আমরা জানি যে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড যদি এরকম হচ্ছে থাকে ওটাকে কনজুগেটেড ডাবল বন্ড বলা হয়। কনজুগেটেড ডাবল বন্ড হচ্ছে একটা ডাবল বন্ড মাঝখানে সিঙ্গেল বন্ড ব্রেক দিয়ে আবার হচ্ছে ডাবল বন্ড, এরকম যদি কনজুগেশন বলা হয়। তো যদি একই চক্রের মধ্যে দুইটা কনজুগেশন থাকে আর কি, ঠিক আছে, তাহলে ওদেরকে হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে হোমো অ্যানিউলার হচ্ছে একটা চক্রের মধ্যে যদি কনজুগেশন আকারে থাকে, কিন্তু যদি আবার এটা দুইটা চক্রের মধ্যে থাকে তখন আর এটাকে বলা হয় আর হোমো বলা হয় না, তখন এটাকে হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডায়াগন। ঠিক আছে, তাহলে হোমো অ্যানিউলার কনজুগেটেড ডায়াগন হচ্ছে একই চক্রের মধ্যে যদি হচ্ছে ডাবল বন্ডগুলো কনজুগেশন আকারে থাকে। ঠিক আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটা হচ্ছে একই চক্রের মধ্যে যদি হচ্ছে সে হলো কনজুগেটেড আকারে থাকে। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড। হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড হচ্ছে
দুটি চক্র, আমরা এখানে দুটো চক্র, এটা দুটো চক্র, এটা দুটো চক্র আঁকিয়েছি। যদি একটার মধ্যেই থাকতো তাহলে সেটাকে হোমোঅ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড বলা হয়। যদি দুইটার মধ্যে থাকে, দেখি আমরা এখানে একটা, এখানে একটা, এটাও কনজুগেশন আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কিন্তু কনজুগেশনটা আছে দুইটা চক্রের মধ্যে, এই জন্য বলা হয় হেটারোঅ্যানিউলার। ঠিক আছে, এটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এর জন্য বলা হয় হেটারোঅ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড। আর যদি এটা এইভাবে না থাকে, এইভাবে থাকে, এটাও তাই, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটাও হেটারোঅ্যানিউলার। আরও একভাবে থাকতে পারে দুইটা চক্রের মধ্যে, সেটা হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সবগুলো হচ্ছে হেটারোঅ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড বলা হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে হোমোঅ্যানিউলার কনজুগেটেড ডাবল বন্ড হচ্ছে যদি একই চক্রের মধ্যে কনজুগেশন থাকে ডাবল বন্ড, তাহলে সেটাকে বলা হয় হোমোঅ্যানিউলার। আর দুইটা চক্রের মধ্যে যদি কনজুগেটেড ডাবল বন্ড থাকে সেটাকে বলা হয় হেটারোঅ্যানিউলার ডাবল বন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে হোমোঅ্যানিউলার এবং এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে একটু পরেই কাজে লাগবে। এরপরে দেখি আমরা, এটা হচ্ছে বি, হোমোঅ্যানিউলার হচ্ছে এ, হেটারোঅ্যানিউলার হচ্ছে বি। তারপরে দেখো সি হচ্ছে এক্সোসাইক্লিক and endocyclic double bond, exocyclic and endocyclic double bond। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়েই আমাদের কনফিউজড হয় অনেক সময়, এটা বারবার প্র্যাকটিস না করলে এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন হয়, যেটা একটু দেখতে হয়। দেখো আমরা দেখি কয়েকটা আরো প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হবে। এক্সোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলের এক্সো মানে বাইরে, আর চক্রের বাইরে, চক্রের যে কার্বনগুলা সেই কার্বন বা চক্রের যে মেম্বারগুলা বা কার্বনগুলা তার সাথে সরাসরি ডাবল বন্ড যদি থাকতে থাকে তাহলে সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক। এটা একটা চক্র, মনে করি এটা নাই, ধরলাম এটা নাই, এটা চক্র। ঠিক আছে, এটার সাথে এইরকম একটা কার্বন, এর সাথে এটা দ্বিবন্ধন থাকে, এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, এই ভিতরে যেটা আছে এটা হচ্ছে এন্ডোসাইক্লিক ডাবল বন্ড, মানে এন্ডো মানে ভিতরে আর কি। ঠিক আছে, তাহলে চক্রের ভিতরে যে দ্বিবন্ধনটা আছে সেটা হচ্ছে এন্ডোসাইক্লিক, চক্রের বাইরে কার্বনের সাথে চক্রের মেম্বার যেটা তার সাথে যদি সরাসরি ডাবল বন্ড থাকে এটাকে বলা হয় হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, এটা একটা। এখানে দেখি আমরা এটার মধ্যে, দেখো এটার মধ্যে হচ্ছে এটা একটা চক্র, এটা একটা চক্র, দুইটা চক্রের মধ্যে, দুইটা সাইকেলের মধ্যে, এটা দেখো এই ডাবল বন্ডটা ভিতরে আছে, ফলে এটা এন্ডোসাইক্লিক। এইটাও ভিতরে আছে, ফলে এটাকে এন্ডোসাইক্লিক মনে হয়, কিন্তু এইটা এই দ্বিবন্ধনটা আবার হচ্ছে এই যে এই কার্বন, এই যে কার্বন এটার সাথে দ্বিবন্ধন আছে এই চক্রের সাপেক্ষে, এই চক্রের সাপেক্ষে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে এক্সোসাইক্লিক। ঠিক আছে, কিন্তু তুমি যদি আবার এইটাকে বলো যে এটা এক্সোসাইক্লিক কি না, না এটা এক্সোসাইক্লিক না, কারণ এই চক্রের সাপেক্ষে সেটা সরাসরি দ্বিবন্ধন যুক্ত নয়। ঠিক আছে, তাহলে এক্সোসাইক্লিকটা হচ্ছে যে একটা চক্রের সাথে সরাসরি কার্বনের সাথে দ্বিবন্ধন আকারে থাকতে হবে, দ্বিবন্ধন আকারে থাকতে হবে, সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক। তাহলে এই কার্বন এর সাথে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা সরাসরি এই চক্রের সাথে যুক্ত আছে, এই জন্য এক্সোসাইক্লিক। ঠিক আছে, তাহলে এটা এক্সোসাইক্লিক, এটা এন্ডোসাইক্লিক, এখানে এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক। আর এখানে দেখো এটা দুইটাই এক্সোসাইক্লিক, এই চক্রের সাপেক্ষে এটা হচ্ছে এক্সোসাইক্লিক, তাহলে এটাও এক্সোসাইক্লিক, আবার এই চক্রের সাপেক্ষে এটাও এক্সোসাইক্লিক, তাহলে এটা দুইটাই এক্সোসাইক্লিক ডাবল বন্ড। মানে চক্রের সাথে দ্বিবন্ধন আকারে বাইরে থাকে, বাইরে থাকতে হবে অবশ্যই চক্রের বাইরে, তাহলে এই চক্রের সাপেক্ষে এটা এক্সোসাইক্লিক, এই চক্রের সাপেক্ষে এটা এক্সোসাইক্লিক, তাহলে এটা দুইটাই এক্সোসাইক্লিক ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের যখন হচ্ছে পরবর্তীতে আমরা ক্যালকুলেট করতে যাবো ল্যামডা ম্যাক্স যেটা শুরু করছিলাম সেই করতে, এই এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক
হোমোঅ্যানিউলার, হেটারোঅ্যানিউলার এই শব্দগুলো আমাদের হচ্ছে অনেক কাজে দিবে, কারণ এগুলো হচ্ছে আমাদের ব্যবহার হবে, ঠিক আছে। দেখো আমাদের সরাসরি এখন হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করব সেই নিয়মে চলে যায়। প্রথমে আমরা নিয়মগুলো বলি। প্যারেন্ট ভ্যালু, butadiene or বিউটাডাইন অথবা সাইক্লিক কনজুগেটেড ডাইন। বিউটাডাইন মানে হচ্ছে অ্যাসাইক্লিক, মানে চাক্রিক নয় আর কি, ঠিক আছে। তো এরকম অথবা যদি চাক্রিক কনজুগেটেড ডাইন থাকে, অবশ্যই ডাইন থাকতে হবে। আমরা যা এতক্ষণ বলছি সবগুলোই ডাইন, দুইটা হচ্ছে দুইটা ইন, ঠিক আছে, এটা ডাইন, তবে কনজুগেশন আকারে থাকতে হবে, ঠিক আছে। তাহলে সেটার জন্য প্যারেন্ট ভ্যালু মানে মূল মান হচ্ছে 217 ন্যানোমিটার, ঠিক আছে। মূল মান বা প্যারেন্ট ভ্যালু যেটা একদমই ওইটুকুর জন্য মান হচ্ছে 217 ন্যানোমিটার। যদি হোমোঅ্যানিউলার, ওই একটু আগে আমরা যেটা বললাম কনজুগেটেড ডাইন হয়, তাহলে তার জন্য 253 ন্যানোমিটার। আর হেটারোঅ্যানিউলার কনজুগেটেড ডাইন হলে 215 ন্যানোমিটার। তাহলে স্বাভাবিক যে আমাদের কথা সেটা হচ্ছে যে বিউটাডাইন অথবা কনজুগেটেড ডাইন যদি থাকে, কনজুগেটেড সাইক্লিক ডাইন থাকে, তাহলে সেটা হবে 217 ন্যানোমিটার। যদি ওই চক্রের মধ্যে থাকে, এটা হোমোঅ্যানিউলার বা একই চক্রের মধ্যে দ্বিবন্ধন কনজুগেশন আকারে থাকে, সেটার জন্য 253, এটা বা তখন 253। আর যদি হেটারোঅ্যানিউলার মানে দুইটা চক্রের মধ্যে কনজুগেশন আকারে ডাইন থাকে, সেটার জন্য হচ্ছে 215। এটা হচ্ছে বেসিক ভ্যালু বা প্যারেন্ট ভ্যালু। বেসিক ভ্যালু বা প্যারেন্ট ভ্যালু একদম ভিত্তি মান বা মূল মান, ঠিক আছে। এটা হচ্ছে ওই অংশের জন্য 215 অর 253 অর 217 এই তিনটার মধ্যে যে কোনো একটা বেসিক ভ্যালু হবে। কি হবে সেটা নির্ভর করবে যে হেটারোঅ্যানিউলার না হোমোঅ্যানিউলার নাকি সাইক্লিক কনজুগেটেড ডাইন নাকি বিউটাডাইন, এগুলোর ক্ষেত্রে মানটা ওইভাবে হবে। তাহলে এটা হচ্ছে বেসিক ভ্যালু আর কি। তাহলে এইটা হচ্ছে শুরু হলো, এর সাথে যুক্ত হবে কি, এর সাথে ইনক্রিমেন্ট অফ ফর ইস সাবস্টিটিউট, ইনক্রিমেন্ট যে আমরা যে বেসিক ভ্যালু যে মূল বিষয়টা বললাম, ওর সাথে যদি আর এক্সট্রা যুক্ত থাকে, তাহলে প্রত্যেকটা যুক্তর জন্য কতটুকু করে যোগ হবে, সেই যোগ হবে সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, মানে বাড়বে আর কি মানটা বেসিক ভ্যালুর সাথে কতটা মান বাড়বে, ঠিক আছে। নাম্বার 1, যদি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট থাকে, রিং রেসিডিউ থাকে, তাহলে সেটার জন্য 5 ন্যানোমিটার বাড়বে। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউ হচ্ছে আমাদের যে বেসিক অংশ বিউটাডাইন বা চাক্রিক কনজুগেটেড ডাইন, অথবা ওই যেটা আমরা বললাম হোমোঅ্যানিউলার বা হেটারোঅ্যানিউলার, ওটার সাথে যদি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, প্রত্যেকটা অ্যালকাইল গ্রুপের জন্য 5 করে বাড়বে আর কি, ঠিক আছে। রিং রেসিডিউটা আমরা বলবো না, এটা যখন আমরা এই পড়বো। রিং রেসিডিউ মানে হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের মতো শুধুমাত্র চক্রের একটা অংশ, মানে চক্রের এক্সট্রা অংশ, যেমন এই যে এরকম যদি হয়, এটা হচ্ছে বিউটাডাইন, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকু এত পর্যন্ত আমাদের এটার জন্য মান আছে যে 217। এর থেকে এর বাইরে আরো এক্সট্রা আছে, এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন আছে,
সরাসরি যুক্ত আছে। এই একটার জন্য 5, এই একটার জন্য 5, দুটোর জন্য 10 যুক্ত হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ওইগুলো বলে রিং রেসিডিউ, এটাকে বলা হয় রিং এর অংশ আর কি, রিং রেসিডিউ। তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউর জন্য প্রত্যেকটার জন্য 5 ন্যানোমিটার করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে বেসিক ভ্যালুর সাথে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউর জন্য প্রত্যেকটার জন্য 5 করে বাড়বে। এক্সোসাইক্লিক ডাবল বন্ড এর জন্য 5 ন্যানোমিটার করে বাড়বে। আমরা এক্সোসাইক্লিক একটু আগে দেখিয়েছিলাম, এক্সোসাইক্লিকটি কি চক্রের সাথে সরাসরি কার্বন যদি দ্বিবন্ধন আকারে থাকে ওটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড। একটা এক্সোসাইক্লিকের জন্য 5 ন্যানোমিটার যুক্ত হবে। ঠিক আছে, তারপরে দেখো ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 30 ন্যানোমিটার যুক্ত হবে। ঠিক আছে, ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন যদি একটা থাকে একটার জন্য 30 ন্যানোমিটার যুক্ত হবে, যদি দুইটা থাকে দুইটার জন্য 30, আরো 30 মানে আরো 30 ইত্যাদি ইত্যাদি। তাহলে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশনটা হচ্ছে আমাদের যে বেসিক অংশ ডাইন, এই ডাইনের বাইরে যদি আরো কনজুগেশন আকারে দ্বিবন্ধন থাকে, তাহলে একটা দ্বিবন্ধন যদি এক্সট্রা থাকে কনজুগেশন আকারে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন বলা হয়। যদি দুইটা থাকে তাহলে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 2টা, 3টা ইত্যাদি ইত্যাদি। এইভাবে হচ্ছে প্রত্যেকটার জন্য 30 ন্যানোমিটার করে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন হচ্ছে একটার জন্য 30 ন্যানোমিটার যুক্ত হবে। এক্সটেন্ডিং কনজুগেশন হচ্ছে কনজুগেশনটা দুইটা ডাইনের বাইরে এক্সট্রা একটা ডাবল বন্ড থাকলে এটাকে এক্সটেন্ডিং বলা হয়। ঠিক আছে, আর যদি দুইটা থাকে তিনটা থাকে তাই হবে এভাবে। তাহলে ইনক্রিমেন্ট হবে বেসিক ভ্যালুর সাথে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউ 5 ন্যানোমিটার প্রত্যেকটার জন্য। এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে প্রত্যেকটার জন্য 5 ন্যানোমিটার, আর একটা হচ্ছে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশনের জন্য প্রত্যেকটার জন্য হচ্ছে 30 ন্যানোমিটার যুক্ত হবে। ঠিক আছে, অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট আকারে বলা হয়। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে উদাহরণে চলে যাই, একদম সবচেয়ে সিম্পল একটা উদাহরণ আমরা যদি দেই, আচ্ছা একটা হলো আমরা ডাইন নিয়েছি, একটা ডাইন যেখানে কার্বন আছে 6টা কার্বন মানে হচ্ছে হেক্সা। আমরা জানি যে যৌগ নামকরণের ক্ষেত্রে হেক্সা বলা হয়, হেক্সা। আর যেহেতু দুইটা দ্বিবন্ধন আছে ডাইন, আর 2 এবং 4 নম্বর পজিশন আছে 1 2 নম্বর এবং 4 নম্বর পজিশন আছে, এজন্য 2,4 হেক্সা ডাইন এটার নাম। ঠিক আছে, এরকম একটা যৌগ। এইটার জন্য আমরা হচ্ছে ল্যামডা ম্যাক্স কত পাবো ক্যালকুলেট যদি আমরা করি তাহলে দেখা যায়। ঠিক আছে, এইটার জন্য আমাদের একদম প্রথম যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে যে কোনো ডাইন অথবা সাইক্লিক কনজুগেটেড ডাইন যদি থাকে তার জন্য বেসিক ভ্যালু বলা ছিল কি, বা প্যারেন্ট ভ্যালু বলা ছিল 217 ন্যানোমিটার। ঠিক আছে, এটার জন্য এইখান থেকে এই পর্যন্ত ডাইনগুলোর জন্য এটুকুর জন্য আমাদের বলা ছিল বেসিক ভ্যালু কত, 217 ন্যানোমিটার। এর সাথে দেখো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে হচ্ছে 2টা। আচ্ছা, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট 2টা কেমনে, তাহলে আমাদের এই এতটুকুর জন্য হচ্ছে আমাদের বেসিক ভ্যালু হচ্ছে 217 ন্যানোমিটার। এখান থেকে এই পর্যন্ত কনজুগেশন আকারে ডাইন আছে, এটুকুর জন্য 217 ন্যানোমিটার। এর সাথে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এক্সট্রা মানে এইদিকে একটা, এই যে এখানে এটার জন্য অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট একটা, এইদিকে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট 2টা।
এই দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট প্রত্যেকটার জন্য আমরা বলেছিলাম যে প্রত্যেকটার জন্য 5 ন্যানোমিটার করে যুক্ত হবে, যেহেতু এদিকে একটা ওদিকে একটা দুইটা আছে, দুইটার জন্য 10 ন্যানোমিটার। তাহলে টোটাল যেটা হয় আমাদের দেখো টোটাল হচ্ছে 227 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটিং ভ্যালু। আমাদের যে যদি যন্ত্রের মাধ্যমে টেস্ট করা হয়, যদি আমাদের এই যৌগটা পিওর দেওয়া যায় যন্ত্রের মধ্যে, তাহলে দেখা যায় যে এর জন্য ইউভি বর্ণালীতে যে পিক পাওয়া যায় বা ল্যামডা মিক্স পাওয়া যায়, সেটা এই 227 বা তার খুবই কাছাকাছি একটা মান পাওয়া যায়। ফলে তখন হচ্ছে আমরা এটাকে একটা কি বলবো, এটার বিশুদ্ধতা বা এটা আসলে সত্যি এটা কি না, এটা হচ্ছে আমরা একটা ধারণা পেতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আমরা যন্ত্রের মাধ্যমে যেটা চেক করতে পারি সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি তার স্ট্রাকচার থেকে আর কি। ঠিক আছে, তাহলে এটা আবার বলি বেসিক ভ্যালু ফর এই হেক্সা মানে ডাইনের জন্য 217, আর অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট দুই দিকে দুটো আছে, এর জন্য হচ্ছে 10 ন্যানোমিটার, 5 করে 10। আর দু একটা উদাহরণ দিই আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসাইক্লিক গুলো বা চাক্রিক নয় এমন কিছু। চাক্রিক যদি হয় তখন কেমন হয়, মনে করে এরকম একটা যৌগ, আমরা আস্তে আস্তে সবগুলোই আস্তে আস্তে উদাহরণ দেখব। দেখো চাক্রিক যে অংশ সেটা হচ্ছে আমাদের এখানে একটা চক্র আছে, এর ভিতরে কোনো দ্বিবন্ধন নাই কিন্তু বাইরে দ্বিবন্ধন আছে। এখানে আগে প্রথম দেখতে হবে আমাদের যে প্রথম কন্ডিশন, সেই কন্ডিশনটা ফুলফিল করছে কিনা। প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের ডাইন হতে হবে এন্ড কনজুগেশন থাকতে হবে, সেটা চাক্রিক হোক আর অচাক্রিক হোক, মানে সরলরৈখিক হোক। ঠিক আছে, চাক্রিক যদি হয় তাহলে চক্রের মধ্যে দ্বিবন্ধন যদি থাকে তা থাকতে পারে, চক্রের বাইরেও থাকতে পারে, এমনি সরলরৈখিক মানে অচাক্রিক যৌগও থাকতে পারে। এই চক্রের মধ্যে কোনো দ্বিবন্ধন নাই কিন্তু চক্রের বাইরে এখানে একটা দ্বিবন্ধন আছে, কার্বন দ্বিবন্ধন কার্বন, এটা দেখি আমাদের তাহলে আমাদের আছে কিনা বিউটাডাইন কনজুগেশন আছে কিনা। এটা হলো দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড দ্বিবন্ধন, ঠিক আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ফলে কনজুগেশন আছে, ডাইন আছে, মানে হচ্ছে আমাদের এটা আমাদের প্রাথমিক যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ফুলফিল করে। তাহলে বেসিক ভ্যালু 217 ন্যানোমিটার এইটুকুর জন্য, প্রত্যেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকুর জন্য বেসিক ভ্যালু হচ্ছে 217 ন্যানোমিটার। ঠিক আছে, যদি পুরোটা না এর সাথে আবার এসে অ্যাড আছে আর কিছু যুক্ত হবে, এগুলোর সাথে আরো কিছু যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ডাইনটা, এই ডাইন অংশটা এইটুকুর জন্য আমাদের বেসিক ভ্যালু হচ্ছে 217 ন্যানোমিটার। আমাদের উডওয়ার্ড হফম্যান যে বিজ্ঞানী তারা যা বলেছেন এইটুকুর জন্য 217 ন্যানোমিটার। ঠিক আছে, এখন আমাদের যেটা দেখতে হবে যে ইনক্রিমেন্ট কি হবে, কতটা বাড়বে, কি কি এর সাথে এক্সট্রা আছে। দেখো আমাদের এই দ্বিবন্ধনের সাথে এদিকে আছে, এদিকে আছে, এই দ্বিবন্ধনের সাথে এদিকে আছে, এদিকে আরো আছে, অনেক অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো আমাদের দেখি আর দেখো কি আছে। আমরা শুরুতেই বলছিলাম ইনক্রিমেন্টের শুরুতেই আমাদের বলা ছিল যে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট কয়টা আছে, মানে অ্যালকাইল কয়টা আছে এক্সট্রা এইটুকুর বাইরে। এইদিকে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট তাহলে কত, একটার জন্য 5 ন্যানোমিটার, অর্থাৎ দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের জন্য 10 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এর জন্য 10 ন্যানোমিটার হচ্ছে আমাদের অ্যাড হবে, বেসিক ভ্যালুর সাথে অ্যাড। এর বাইরে আছে দেখো রিং রেসিডিউ, আমরা প্রথম দিকে বলেছিলাম রিং রেসিডিউ হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের মতো শুধুমাত্র রিং আকার থাকে, চক্র আকারে থাকে সেইটা। ঠিক আছে, তাহলে এই দ্বিবন্ধনের সাথে এদিকে রিং অংশ, এদিকে একটা এদিকে একটা চক্র, চক্রে দুটা কার্বন দুই দিকে যুক্ত আছে, এটার সাথে এদিকে একটা রিং, রিংয়ের একটা কার্বন, এদিকে রিংয়ের একটা কার্বন, তাহলে 2 রিং রেসিডিউ। রিং রেসিডিউ হচ্ছে দুইটা, তাহলে এর জন্য 10 ন্যানোমিটার অ্যাড হবে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, প্রায় আর হয়ে গেছে, একটু বাকি আছে। সেটা হচ্ছে আমরা একটা শব্দ বলেছিলাম প্রথম দিকে
এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক্সোসাইক্লিক ডাবল বন্ডটা হচ্ছে আমরা বলেছি সেটা হচ্ছে একটা চক্রের সাথে চক্রের কার্বনের সাথে সরাসরি দ্বিবন্ধন জড়িত থাকে। এই একটা চক্র, এর সাথে সরাসরি দ্বিবন্ধন হচ্ছে এক্সো আকারে আছে, বাইরে আছে চক্রের বাইরে, এটার জন্য একটা এক্সোসাইক্লিক ডাবল, ওয়ান এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটার জন্য 5 ন্যানোমিটার এটা বন্ড। তাহলে এই সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল যেটা হবে 242 ন্যানোমিটার। তাহলে মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আর অনেক উদাহরণ আছে, আমরা আগামী ক্লাসগুলোতে দিব। এটা আবার বলি, বেসিক ভ্যালু এই দুইটা দ্বিবন্ধন কনজুগেশন আকার আছে, এর জন্য 217। আর রিং আমাদের হচ্ছে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে, এদিকে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এই দ্বিবন্ধনের পাশে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে, এটা খালি মিথাইল না, এদিকে যদি আরো অনেক কার্বন থাকতো তাহলে মানে একই হতো, 5ই হতো, কারণ হচ্ছে এইটার সাথে যা যুক্ত আছে ওই একটার জন্য 5 যুক্ত হবে, ঠিক আছে। তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে প্রত্যেকটা, এদিকে একটা এদিকে একটা, দুইটার জন্য 5 5 10। আবার এই দ্বিবন্ধনের দুই দিকে দুইটা রিং এর কার্বন যুক্ত আছে, এটাকে বলা হয় রিং রেসিডিউ, এটা 10 ন্যানোমিটার, ঠিক আছে। আর এক্সোসাইক্লিক ডাবল বন্ড আমরা বলেছি যে কোনো একটি চক্র, সেই চক্রের কার্বনের সাথে সরাসরি যদি বাইরে কোনো দ্বিবন্ধন থাকে, সরাসরি যুক্ত বাইরে কোনো দ্বিবন্ধন থাকে, ওটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড, যেটা 5 ন্যানোমিটার। টোটাল হচ্ছে 242 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করে আমরা বের করতে পেরেছি। আমরা যন্ত্রের মাধ্যমে যদি পরীক্ষা করতে যাই তাহলে দেখা যায় এক্স্যাক্টলি 242 ন্যানোমিটার অর প্লাস মাইনাস 1 2 বা 3 এরকম কাছাকাছি একদম মান পাওয়া যায়। ফলে এই ক্যালকুলেশন থেকে আমরা হচ্ছে যে সত্যি সত্যি যেটা পাওয়ার কথা সেটা হচ্ছে পাচ্ছি ক্যালকুলেশন এবং হচ্ছে যন্ত্রের মধ্যে দুইটা প্রায় সেম পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের উডওয়ার্ড হফম্যান রুলের একদমই প্রাথমিক কথাবার্তা এবং হচ্ছে দুটো উদাহরণ আমরা বললাম। আরও উদাহরণ বেশ অনেকগুলো উদাহরণ করতে হবে, কারণ এই আমরা বেশ কয়েক রকমের বিষয় বলেছি। এগুলো যদি প্রত্যেকটা ফুলফিল না হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষায় হচ্ছে এগুলো করতে অসুবিধা হয়। কারণ আমাদের মাস্টার্সের পর যেহেতু একটু বড় বড় স্ট্রাকচারের যৌগগুলো দেবে, এই যৌগগুলো হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সটা বের করতে হবে। আর এটা বের করতে গেলে খুবই কঠিন না, এটা বারবার কয়েকবার প্র্যাকটিস করলে, বেশ কিছু প্র্যাকটিস করলে এখান থেকে নর্মালি 5-10 বার মার্কসের কোয়েশ্চেন আসে, খুবই প্রায়ই আসে, প্রায় প্রত্যেক বছরই আসে এইখান থেকে। এবং এটা খালি প্র্যাকটিস করলে হবে অঙ্কের মতো আর কি, ঠিক আছে, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আগামী ক্লাসগুলোতে আরও আমরা বেশ কিছু উদাহরণ করবো।